যথাসময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। মানে লন্ডন বৈঠকের পরে আমরা জানতে পারলাম যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনটা হবে। মানে রাজনৈতিক দলগুলো কেন আসলে ডেটটাই জানতে চায়, মানে প্রথমার্ধ মানে তো খুব বেশি সময় নেয়, 15 দিনের সময়, এবং সিইসি আবার বলছে যে যথা সময়ে। মানে এই কথাগুলো কিন্তু আগেও শোনা গেছে। মানে রাজনৈতিক দল বলি, মানুষের মধ্যে খুব পরিষ্কার কি আপনার মনে হয়, আপনি বলেছেন যে ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচনটা হবে, মানে কোনো আস্থার সংকট আছে? আছে, এখনো আছে। এবং আপনি যখন স্পেসিফিক তারিখ না বলেন দিনে কিছুই এগোয় না। এখন ধরেন প্রথমার্ধ ফেব্রুয়ারির, সেটা 12 তারিখ হতে পারে, সেটা আরেকটা দিনও হতে পারে। আবার আমাদের কিছু রিয়ালিটি আছে যে রোজা কবে শুরু হচ্ছে, ওই সময় তার নির্বাচন হবে না। ফলে আমার মনে হয় খুব দ্রুত, লন্ডন বৈঠকের পরে কিন্তু অলরেডি আপনার 10 দিন চলে গেছে, খুব দ্রুত আপনার তারিখ ঘোষণা করে ফেলতে হবে। তাতে যেটা সুবিধা, রাজনৈতিক দলগুলো বুঝে যাবে যে তাদেরকে ব্যাক প্রোগ্রেশন করতে হবে। তার মানে আজকেই তার একটা কাজ আছে, আগামী সপ্তাহে তাদের দলীয় কর্মকাণ্ড করতে হবে ইত্যাদি। এটি যত আপনি ধোঁয়াশা রাখবেন, তত আপনার অগ্রগতি কম হবে। এমনিতেই আপনি জানেন 10 মাসে সরকারের অগ্রগতি খুব ভালো না। আমরা অনেক কথা বলছি, অনেক কমিশন হয়েছে, অনেক বিজ্ঞ লোকরা সরকারের আশেপাশে আছেন, রাজনৈতিক দলের মাঝে কথা বলছেন, কিন্তু আমরা নিরেট অর্থে কি পেয়েছি সেই জায়গায় যদি আপনি দেখেন, এখন পর্যন্ত কিন্তু যেই মানুষগুলো ক্ষমতা কেন্দ্রের কাছে আসতে পারেনি, যারা জীবন দিয়েছে, তাদের অবস্থা একবার ভাবেন। আমরা যেন তাদের পার্সপেক্টিভ থেকে এই 10 মাসটাকে দেখি। আমাদের ইদানিং আরেকটা অভ্যাস হয়ে গেছে, আমরা যারা কিছুটা সুবিধাভোগী এবং ক্ষমতা কেন্দ্রের কাছাকাছি বিভিন্ন পদ পদবি পেয়েছি, এই পার্সপেক্টিভটা আমরা বাজারজাত করি। এই পার্সপেক্টিভটা সেই পুরনো রোগেরই আরেকটা এক্সটেনশন। কিন্তু যাদেরকে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটা বন্দোবস্ত হবে এবং সেখানে রাজনীতির চরিত্র চেঞ্জ হবে, সেখানে ক্ষমতায় গিয়ে কেউ বেপরোয়া হবে না, কেউ স্বৈরাচার হয়ে উঠবেন না, এই কথাগুলোকে আমাদের বারবার রেকর্ড করে কানের সামনে বাজাতে হবে যে আমরা কি পারলাম কিনা। এখন আমরা সবাই দেখুন, কথা বলা তো খুব একটি দারুণ চর্চা, সবাই যার যার সুবিধাবাদ অবস্থান থেকে কথা বলছেন, যে কারণে দেখবেন আমাদের মিটিংগুলো অনেক লম্বা হয়, কারণ কেউ টু দ্য পয়েন্টে বলতে চায় না। সে বলার আগে একটা দারুণ কনটেক্সট বলে এবং তার একটা ভবিষ্যৎ প্রতিক্রিয়া কী আছে এটি বলে। আচ্ছা, মানুষের মধ্যে সংশয় আছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। বিশেষ করে আপনি জানেন যে সারা বিশ্বে বেশ কয়েকটি যুদ্ধ লেগে গেছে, অর্থনৈতিক অবস্থা নিয়ে আমরা চিন্তিত, তেলের দাম নিয়ে চিন্তিত। বাংলাদেশের অঞ্চল যে ভূ রাজনৈতিক বাস্তবতা, সেখানেও অনেক টেনশন রয়েছে, বিশেষ করে মিয়ানমারের সাথে রয়েছে। হ্যাঁ, ভারতের সাথে আপনি জানেন কার্যত আমাদের কোনো ডিপ্লোম্যাটিক সম্পর্ক নাই। ভারত একের পর এক আমাদের যে সমস্ত চুক্তি ছিল সেগুলো বাতিল করছে। এই সম্পর্ককে আপনি কি করে স্বাভাবিক করবেন? প্রতিবেশীর সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হবে, সেটি যদি সবচেয়ে খারাপ প্রতিবেশীও হয়। কাজেই এইরকম রিয়ালিটিতে অনেকেই ভাবছে যে সত্যি কি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। কাজেই সরকারকে পরিষ্কার করে দিতে হবে যাতে করে তাদের ইন্টেনশন খুব ভালো এবং তাতে করে যেন নির্বাচনে মানুষ ভোট দেওয়ার জন্য একটা প্রস্তুতি নেয়। আমি বারবার বলে থাকি যে একজন অর্ডিনারি সিটিজেনের জায়গায় দাঁড়িয়ে আপনাকে সংস্কার দেখতে হবে, বিচার দেখতে হবে, নির্বাচনকে দেখতে হবে। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আপনি একটা বৈপরীত্য খেয়াল করেন, গণ অভ্যুত্থানটি হয়েছে ছাত্র শ্রমিক জনতার, আমাদের গত 10 মাসের কোনো আলোচনায় শ্রমিক নেই, একদমই তাই, আমাদের কোনো আলোচনায় নারী নেই, নারীদের এবং আপনার বর্ণের মানুষ নেই, 1.5 কোটি প্রবাসী নেই। তাহলে থাকলো কে? থাকলো হচ্ছে সেই রাজনৈতিক দলগুলোই যারা ফ্যাসিবাদের পতন ঘটাতে পারেনি, যারা বিভিন্ন ধরনের দিবস ঘোষণা করতেন এবং হাসিনা আরও একবার ক্ষমতায় থেকে যেতেন। কাজেই আমি একটা বৈপরীত্য দেখতে পাচ্ছি, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং গণ অভ্যুত্থানের লড়াকু মানুষরা আর সংস্কারের ডিসকাশন, এবং যারা তাদের সাথে আমরা আবার আলাপ করছি। তার মানে কি বাংলাদেশের সব লোককে রাজনীতিবিদ হতে হবে, সব লোককে দল করতে হবে? তা তো না। আমাদেরকে ইনক্লুসিভ একটা স্ট্রাকচার বের করতে হবে যেখানে আপনি সামাজিক সংগঠন, পেশাজীবী, এনআরবি তাদেরকে নিয়ে সংস্কার প্রক্রিয়াটি এগোতে পারেন। সেই জায়গাটি আশা আকাঙ্ক্ষার অংশ বলে আমি মনে করি। আর যদি মোটা দাগে আপনি বললেন যে আপনি আশাবাদের জায়গার কথা বললেন, ডক্টর আলী রিয়াজ তিনিও কিন্তু বলেছেন যে তিনি খুব অসন্তুষ্ট নন, অর্থাৎ যে জায়গায় আলোচনার মধ্যে দিয়ে যেটি এসলো। কিন্তু মূল জায়গা যদি আমরা বলি যে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে, যেভাবে আছে সেভাবেই হবে কিনা, প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে, এবং সাংবিধানিক কাউন্সিল, এই জায়গাগুলো কি আসলে ঐক্যমত্য হলো? মানে আচ্ছা, প্রথমত আমি বলি যে আমরা যে আলোচনাগুলো করছি এটি আমার কাছে ইতিবাচক। কবে আপনি শেষ
বাংলাদেশের সংবিধানের চরিত্র নিয়ে আলাপ করেছেন, আলোচনা। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। বাংলাদেশের যে লোকগুলোকে আমরা দেখি অতীতে যারা ক্ষমতায় ছিল এবং আগামীতে আসবে, তাদের সামনে আপনি কবে শেষ বলতে আলোচনা পেরেছেন? করাই করা সম্ভব। যায়নি। একটা ইতিবাচক দিক হচ্ছে সবগুলো জিনিস টেবিলে আছে এবং আমার মনে হয় অনেক দূর অগ্রগতি হয়েছে। যেমন কেউ হয়তো বলতে পারে বড় দল যে আমরা দুবারের বেশি না, আমরা একটি গ্যাপ দিয়ে তৃতীয়বার আবার রাখতে চাই। দেখুন 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটা প্রস্তাব তো ছিল এই দলের, পেরেছে কি? তার মানে আপনি শেষ পর্যন্ত মানুষের ইচ্ছা, মানুষকে সাথে নিয়ে রাজনীতি করছেন কিনা এটি ঠিক করে দিবে অনেক কিছু। তার কোনো কিছু এই সংস্কার প্রস্তাবনায় নাই। তার মানে হচ্ছে যে রাজনীতিটি জনঘনিষ্ঠ হতে হবে। এই বার্তা কিন্তু ঢাকার দেয়ালে জুলাই আগস্টে ছিল। একদমই তাই। আমি প্রায় এখনো বলে যদি থাকি আমরা যে বিক্ষিপ্তভাবে এই দেখি অনেক কিছু রাজনীতিবিদরা যারা এখন সংস্কার নিয়ে কথা বলছেন তাদের প্রায় রিকশায় করে দেয়ালগুলো যা অবশিষ্ট আছে আবার ঘুরে ঘুরে দেখা উচিত, তাদের মঙ্গলের জন্যই। তারা এখন চালাক হয়ে গেছেন, তারা ভাবছেন যে ক্ষমতাটা খুব কাছে এবং আমি চেয়ারটি দেখতে পাচ্ছি, কিন্তু চেয়ার যে কখন দূরে সরে যাবে আপনার হাতের নাগালে আর থাকবে না। আমি গণতন্ত্রের পক্ষের মানুষ, আমি নির্বাচনের পক্ষের মানুষ। স্যার, আমি একদম খুব মানে সাধারণের জায়গা থেকে আমি অনেক রাজনৈতিক নেতা, নাম উল্লেখ না করি, বড় দলের রাজনৈতিক নেতা বা যারা বিশ্লেষণ করেন, এমন অনেকের কথাই শুনেছি যে এখনো আসলে প্রান্তিক জায়গায় যদি আপনি বলেন যে এক ধরনের মানুষের মনস্তত্ত্বে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির প্রতি আনুগত্যের একটা ব্যাপার আছে, সেইটা পরিবর্তন হওয়াটা তো খুব জরুরি। মানুষ জনগণই ক্ষমতার মূল উৎস, এটা তো অনুভবের বিষয়। সেই অনুভবটা তো পলিটিক্যাল পার্টিগুলোর দেওয়ার দরকার ছিল, সেটি তো দিতে পারে এই অনুভবটা তো আপনার কাছে ডেলিভার্ড হওয়ার কথা থ্রু দ্য পলিটিক্যাল পার্টিস। প্রবলেম হচ্ছে অনুভবটি আছে, ডেলিভার্ড হয়েছে মাস্তান, কালোবাজারি, সন্ত্রাসী, চাঁদাবাজ। তাহলে কি দাঁড়ালো? ম্যাসিভ ডিসকানেক্ট বিটুইন মাই এক্সপেকটেশন অ্যান্ড দ্য ডেলিভারি আই হ্যাভ রিসিভড। রাইট। এইটা যদি রাজনৈতিক দলগুলো এখন সমাধান না করেন তাহলে কিন্তু তাদের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে। আমি কেন বারবার কথাগুলো বলি, আমরা সবাই ভাবি আগামীতে কোনো একটা দুর্যোগ হবে অতীতের মতো, একদম অতীতের মতো কোনো দুর্যোগ আর আসবে না, নতুন একটা দুর্যোগ আসবে যেটা অতীতের সাথে রেফারেন্স মিলবে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি এই রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমরা বলছিলাম যে তরুণরা প্রাজ্ঞ কিনা, অভিজ্ঞতা আছে কিনা, এটি সত্যি তাদের কোনো অভিজ্ঞতা নাই। ধরুন এই যে বয়োবৃদ্ধ রাজনীতিবিদরা আছেন যারা অভিজ্ঞতার ঝুলি, তাদের অধিকাংশ অভিজ্ঞতাই ইররিলেভেন্ট, এটিও তাদের মানতে হবে। তারা কি করছেন? তারা বয়সের ভার চাপিয়ে দিচ্ছেন, তথাকথিত অভিজ্ঞতা চাপিয়ে দিচ্ছেন, যার মধ্যে হয়তো 90% অপ্রয়োজনীয়। কেননা ওনার অভিজ্ঞতাটা কি? ওনার অভিজ্ঞতা হচ্ছে যে জিনিসটা ডেলিভার্ড হওয়ার কথা না, সেই রাজনীতিটা। মাঠে ঘাটে আমরা যে রাজনীতি দেখি, আপনি রাইটলি বলেছেন যে ক্ষমতার রাজনীতি, ক্ষমতার রাজনীতির মধ্যেই তো ফ্যাসিবাদ রয়েছে, ক্ষমতার রাজনীতির মধ্যেই তো স্বৈরাচার রয়েছে। আমরা কি চাই যে ফেব্রুয়ারিতে বা এপ্রিলে যখনই নির্বাচন হোক আমরা সেই জিনিসটাই আবার নতুন চেহারায় দেখতে পাই? এখন রাজনীতিবিদরা একটা উইন্ডো ড্রেসিং চাচ্ছেন যে আমার ঘরের ভেতরের কাঠামো সেম থাকবে, আমি বাইরে দিয়ে একটা উইন্ডো ড্রেসিং করব যাতে আপনি আপ্লুত হন। এটি আরেকটি প্রতারণা হবে। এবং আমার ধারণা এত প্রাণ যাওয়ার পরে এবং এত মানুষ আহত, এখনও সমাজে সবগুলো সভা সমাবেশে গেলে তাদের উপস্থিতি দেখতে পাই, এই প্রতারণার জায়গায় রাজনীতিবিদদের হাঁটা ঠিক হবে না।